সো ডিএফটির যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম এবং ইমপ্লিমেন্টেশন মেথড দেখলাম, তোমরা যদি কিছু অলরেডি ট্রাই করে থাকো দেখবা যেগুলাতে সিমুলেশন টাইম খুব ভালোই লাগে এবং সিস্টেমটা কিন্তু খুব বেশি বড় না আর কি। অ্যাটম নাম্বারের সাথে সাথে জি এক্সপোনেনশিয়ালি আমাদের সিমুলেশন টাইম অনেক বাড়তে থাকে। তো এখন তাহলে বড় ধরনের কোনো সিস্টেম যদি আমাদের কখনো অ্যানালাইসিস করা লাগে অ্যাটমিস্টিক লেভেল থেকে, সেটা আমরা আসলে কিভাবে করব? ডিএফটি দিয়ে কি করা যাবে? থিওরিটিক্যালি ইয়েস, মানে না করা যাওয়ার আসলে কোনো কারণ নাই। সে 10টা অ্যাটম আছে, 10টা অ্যাটম, এই যে ইউনিট সেলের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের কথা বললাম, খুব অল্প কয়েকটা অ্যাটম দিয়ে কিন্তু ইউনিট সেল হয়ে যাবে এবং এটা সিমুলেশন করতে কিন্তু খুব বেশি টাইম লাগবেও না। কিন্তু এখন যদি বলি যে একটা এমন একটা কিছু, একটা মলিকুলার ইলেকট্রনিক্স লেভেলে কিছু একটা করতে হবে যেটার হয়তোবা আমাদের অ্যাটম সংখ্যা হচ্ছে 1000, তাহলে কি ডিএফটি দিয়ে করা যাবে কিনা? যাবে, কিন্তু আমাদের এইসব ডেস্কটপ কম্পিউটার আসলে হবে না আর কি। এটা মেমোরিতেও হবে না এবং প্রসেসিং এর জন্য যে পাওয়ার লাগবে সেটা হয়তোবা দেখা যাবে সিমুলেশনের যে টাইম দেখাবে হয়তোবা দেখা যাবে যে কয়েক মাস লাগবে আর কি। ডিপেন্ডস অন দ্য ক্যালকুলেশন যে কি ক্যালকুলেট করতে দিয়েছো। এখন আমাদের যদি বড় সিস্টেম হয় তাহলে লোকজন করে কি আসলে? একটা ওয়ে আউট হচ্ছে গিয়ে কোয়ান্টাম মলিকুলার ডাইনামিক্স বলে সেটাকে। মলিকুলার মলিকুলার মুভমেন্টগুলো ট্র্যাক করা কোয়ান্টাম মেকানিক্সের থিওরি অনুযায়ী, সেটাও আসলে অনেক টাইম কনজিউমিং, যেহেতু ইফেক্টিভলি কোয়ান্টাম মলিকুলার ডাইনামিক্স ওই কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে আর কি। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের শুধু মলিকুলার ডাইনামিক্স, যেটা আসলে যদি শুধু মলিকুলার ডাইনামিক্স বলে সেটা আসলে রেফার করা হচ্ছে ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স। ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স কি? একটা সিস্টেমে যদি অনেকগুলো অ্যাটম থাকে, সেই অ্যাটমগুলা টাইমের সাথে যে কোনো এক্সটার্নাল ফোর্স যদি থাকে, এটা অনেক কিছু হতে পারে, টেম্পারেচার চেঞ্জ অথবা আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড ফোর্সের এগেনস্টে এই মলিকুলগুলো কিভাবে মুভমেন্ট করে, নামটা ওই জন্য আসছে মলিকুলার ডিনামিক্স, যে মলিকুলার ডিনামিক্স বের করা। তো সেটা যদি ক্লাসিক্যাল থিওরি দিয়ে করে, খুব সিম্পল ভাবে যদি বলি, ক্লাসিক্যাল থিওরিটা আসলে কি নিউটনিয়ান মেকানিক্স। প্রতিটা ইয়ের আমি ভর জানি এফ ইকুয়াল টু এম এ, ডিরেকশন অনুযায়ী একটা ইনিশিয়াল ভ্যালোসিটি থাকে, একটা ফাইনাল ভ্যালোসিটি বের হবে, তার ডিস্টেন্স কোন একটা পার্টিকুলার দিকে যাবে, এভাবেই হচ্ছে এলো গিয়ে এই ক্যালকুলেশনগুলো করে। তো এখানে আমি একটা ইউজ তোমাদেরকে বলছি। এই পেপারটা টাইটেল হচ্ছে গ্রাফিন ন্যানো স্কেল ভায়া ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস ট্রান্সফরমেশন অফ ওয়াটার সাবমার্জড গ্রাফিন ন্যানো রিবনস ফর সাম অ্যাপ্লিকেশন। এটা আমরা বাদ দিতে পারি। সো বেসিক্যালি এখানে যেটা করা হয়েছে, গ্রাফিন ন্যানো রিবন থেকে গ্রাফিন ন্যানো স্কেল ফর্ম করার একটা মেথড এখানে বর্ণনা করা হয়েছে। পেপারটার টপিক আসলে এইটা, যে একটা গ্রাফিন, আমরা জানি যে গ্রাফিন দেখতে এই ধরনের একটা ফ্ল্যাট 2D শিট, তো সেটাকে আমরা এখানে এই ধরনের একটা স্ক্রল হিসাবে তৈরি করতে চাই। সাপোজ তৈরি কেন করতে চাই সেগুলোর ব্যাকগ্রাউন্ড তো আসলে পেপারের মধ্যে বলা আছে, বাট এইটা যদি আমি তৈরি করতে চাই, এখন আমি যদি জিজ্ঞেস করি যে এটা আমি কিভাবে তৈরি করব, তো এগুলোর অনেকগুলো মেথড আছে আর কি। কেমিক্যাল মেথড আছে, তারপরে হচ্ছে কি হয়তো ফিজিক্যাল মেথডও থাকতে পারে। তো এইখানে একটা মেথড প্রপোজ করা হয়েছে যেটাকে বলা হয়েছে আর কি, এটা যদি পেপারটা যদি দেখো তাহলে দেখবা যে এই ধরনের একটা গ্রাফিন শিটে যদি কোনো একটা এন্ডকে আমি ফিক্সড করে এটার অন্য ডিরেকশনে, এই এন্ড তো ফিক্স, তাহলে এই ডিরেকশনটাতে যদি হচ্ছে কি আমি একটা রোটেটিং ইলেকট্রিক ফিল্ড দেই এবং এই ইয়েটা সিস্টেমটা যদি মানে এই গ্রাফিন শিটটা যদি ওয়াটারে থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু মানে যে রোটেটিং ফিল্ডের কথা বলছি, এটা কিন্তু তোমাকে এমন না যে টাচ করে রাখতে হবে, মানে অ্যাপ্লাইড, ইটস নট এ ফিজিক্যাল কন্ট্যাক্ট, জাস্ট ফিল্ড আছে ওয়াটারের মধ্যে। তখন এই যে শিটটা আছে সে অটোমেটেড ভাবে নিজে নিজেই সেলফ অ্যাসেম্বলি বলা যায় আর কি, ওই ইলেকট্রিক ফিল্ডের অ্যাকচুয়েশনের কারণে সে নিজে নিজেই রোটেট করে হচ্ছে গিয়ে এই ধরনের একটা স্ক্রল ফর্ম করবে। এটা হচ্ছে গিয়ে এই মানে অ্যাবস্ট্রাক্টটা পড়লে পাবার। এই যে একটা থিওরি বললাম যে একটা গ্রাফিন শিটকে রোল করে এই জিনিসটা বানানো হচ্ছে, এখানে এই তোমার যে অ্যারো চিহ্নগুলো দেখছো, অ্যারো চিহ্নগুলো দিয়ে আসলে এই প্রসেসটা এখানে দেখানো আছে। একটা ফ্ল্যাট গ্রাফিন শিট আছে, এটা রোটেট করা শুরু করেছে, বিভিন্ন রোটেশনে বিভিন্ন স্টেজ আছে, ফাইনালি গিয়ে হচ্ছে গিয়ে সে আসলে এই ধরনের একটা স্ক্রল ফর্ম করে। তো এটা তো আসলে হচ্ছে কি, এটা এই 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 যে কাজটা বললাম এটা কেউ করে নাই কিন্তু, তো এটা আমরা থিওরিটিক্যালি বলেছি যে এটা করা পসিবল। তো করা পসিবল, এটা এখন তুমি প্রমাণ করবা কিভাবে, তাই না?
তো প্রমাণ করতে গেলে তোমাকে এমন ধরনের কোন একটা থিওরি ইউজ করতে হবে যেটা আসলে মোটামুটি ভাবে রিলায়েবল এবং সায়েন্টিফিক্যালি জাস্টিফাইড। তো যদিও বলেছি ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স, এবং এটা ক্লাসিক্যাল ইউজ করার কারণও আছে, অনেক অ্যাটম দেখতে পাচ্ছ আর কি। তো এটা আসলে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কিউএমডি দিয়ে করা যাবে না, যে তা না করতে গেলে এটা আসলে ফিজিবল না আর কি, যে ধরনের সিমুলেশন করা লাগবে এবং সিমুলেশন টাইম লাগবে আর কি, এই ধরনের রিসোর্স তো আমাদের নাই, অনেক বড় সড়ো সুপার কম্পিউটারের ব্যাপারে। বাট ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্সে তাদের অনেকগুলো ইম্পেরিক্যাল প্যারামিটার থাকে, মানে তোমার এই সিস্টেমটাকে তারা এমন ভাবে টিউন করা থাকে মোটামুটি ভাবে সে এক্সপেরিমেন্টালি যেই ধরনের রেজাল্ট আসার কথা ওই ধরনেরই রেজাল্ট আসে। সেক্ষেত্রে আসলে দেখা যায় যে তখন ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করলেও লোকজন না করে না আর কি, যে না এখানে ভুল হয়েছে কিছু আর কি, কারণ সিস্টেমটা তো বড় সিস্টেম আর কি। বড় সিস্টেম এই ছোট ছোট অ্যাটমিস্টিক লেভেল থেকে আস্তে আস্তে অ্যাটম বাড়তে থাকলে একটা সময় ক্লাসিক্যাল জিনিসের দিকেই কনভার্স করে। বাট স্টিল যেহেতু একেবারে বাল্ক সিস্টেম না, সেখানে হচ্ছে গিয়ে ইম্পেরিক্যাল প্যারামিটার লাগে, ইম্পেরিক্যাল প্যারামিটার দিয়ে সিস্টেমটাকে এক্সপেরিমেন্টাল সেটআপের সাথে টিউন করা যায় আর কি। সো এখানে আমি একটু পর একটা ভিডিও দেখাবো আর কি, অনেক স্টেপে করা হয়েছে, বাট ফুল কাজটাই কিন্তু মলিকুলার ডাইনামিক্সের ক্লাসিক্যাল থিওরি দিয়েই করা হয়েছে, ঠিক আছে। সো এই যে এখানে এই ডায়াগ্রামটা দেখানো আছে, যে এই শীটটা যে ভিতরে যে গ্রাফিন শীটটা আছে, এগুলো হচ্ছে ছোট ছোট ওয়াটার মলিকুল আর কি। এখানে আসলে জুম করলে দেখানো যাবে না, বাট এগুলো হচ্ছে ওয়াটার মলিকুল, অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা করে আর কি ওয়াটারের মধ্যে কিভাবে থাকে সেগুলো এই সফটওয়্যারের মধ্যে এগুলো ডিজাইন করা যায়। তো করে এটা এই ডায়াগ্রামটা দেখলে একটু হয়তো বা ক্লিয়ার হবে। জিরোতে হচ্ছে গিয়ে জিরো টাইম স্ট্যাম্পে হচ্ছে গিয়ে এই ছিল হচ্ছে শীটটার অবস্থা 660, মানে 660 পিকো সেকেন্ড, মানে কত 6 ন্যানো সেকেন্ড নাকি না, সরি 0.6 ন্যানো সেকেন্ড, 0.6 ন্যানো সেকেন্ড পরে এখানে কিন্তু ওই যে বললাম ওয়াটারের মধ্যে একটা রোটেটিং ফিল্ড দেওয়া আছে, আর কিছু না। আর এই শীটটার দুইটা এন্ড ফিক্সড করা আছে, এবং এই পেপারটাতে তোমাদের কিছু আইডিয়া দেওয়া আছে যে এক্সপেরিমেন্টালি যদি অ্যাকচুয়ালি কেউ করতে চায় কিভাবে করতে পারে আর কি, যে কিভাবে ফিক্সড করবে না করবে এই ধরনের কিছু, যে ফ্যাব্রিকেশন ভায়াবিলিটি কোথাও আছে মনে একটা ইয়ে হিসেবে, এই যে প্রপোজ সেটআপটা এখানে বর্ণনা করা আছে। তো এখানে প্রিন্সিপালটা এখানে বলা আছে যে কি কোন প্রিন্সিপালে হবে এক্সপেরিমেন্টালটা, তাহলে হচ্ছে কোন একটা সেকশনের মধ্যে আলাদাভাবে হাইলাইট করা নাই, মেবি কোন একটা সেকশনের মধ্যেই মনে হয় ঢুকানো আছে, কোন একটা সেকশনের ভিতরে আছে। আচ্ছা এনিওয়ে অসুবিধা নেই, এটা কারো যদি ইন্টারেস্ট থাকে তখন পড়তে হবে, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখন এই যে 0.6 ন্যানো সেকেন্ডে দেখো যে মাত্র রোল করা শুরু করেছে, এই রোল করা শুরু করেছে, ভিডিওটা দেখলে তোমরা বুঝবে এটা আসলে একবার ঘুরে আসছে আর কি, মানে এই শীটটা একবার ঘুরে এখানে আসছে, ঠিক আছে। আর এখানে দেখো C3 যেটা 1.1 ন্যানো সেকেন্ডে, আর পরের বার যখন ঘুরতে গেছে পরের বার ঘুরে, মানে এমন না যে আমরা একটা পার্টি যদি রোল করা শুরু করি যেরকম হবে সেরকম না আর কি, এখানে দেখা যাচ্ছে মাঝ বরাবর একটা মনে হচ্ছে যে দুইটা শীট হয়ে গেছে আর কি। এই 1.1 ন্যানো সেকেন্ডে তার অবস্থা এরকম ছিল, কিন্তু ওই স্টিল ফিল্ড তো দেওয়াই আছে, ফিল্ড অলওয়েজ অ্যাপ্লাই করাই আছে। 2.2 ন্যানো সেকেন্ডের দিকে দেখা যাচ্ছে যে আরেকবার সে ঘুরেছে, কিন্তু এটা একটা স্ক্রলের মতো না, তিনটা শীটের মতো দেখা যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রোলের দিকে যাচ্ছে, মোটামুটি 4 ন্যানো সেকেন্ডের কাছাকাছি এসে মোটামুটি ভাবে দেখো যে এটা গোল হয়েছে না। কিছুক্ষণ পরে আরো ফিল্ড কিন্তু স্টিল আছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার একটু চ্যাপ্টা হচ্ছে, এর মধ্যে এরপরে দেখা যাচ্ছে যে আবার এই এদিক থেকে গোল হচ্ছে। তার মানে স্কলটা যে ফর্ম করেছে, স্কল হয়েছে ঠিক আছে, ভিডিওটা দেখলে আরো ডাইনামিক্যালি দেখবো আমরা এটা। এখানে যে ভিডিওটা যে পারফেক্ট কি বলা যায় সার্কেল হবে তা কিন্তু না, বাট জিনিসটা হচ্ছে গিয়ে এখন রোল করে, এই রোল করে যেটা করা হয়েছে এখানে আমাদের মনে হয় ডায়াগ্রাম আছে কোথাও, ফিলটা মানে এখানে যখন রোল করে সে ওয়ান্স এটা ফর্ম করেছে তখন কিন্তু ফিলটা সরিয়ে ফেলা হয়েছে আর কি, ঠিক আছে। ফিলটা সরিয়ে ফেললে এটা আমার মনে করতে, এনিওয়ে যেটা হয়েছে কি এইটা যখন এটা ফর্ম করলো তো তারপরে ফিল্ডটা সরিয়ে ফেলা হয়েছে, ফিল্ডটা সরিয়ে ফেললে তখন হচ্ছে হলো গিয়ে সে আসলে এই যে C9 যেটা দেখেছো এই ধরনের একটা কনফিগারেশন নিয়ে থাকে আর কি। আর যখন যদি ফিল্ডে অ্যাপ্লাই করা থাকে তখন সে এটা আসলে মুভমেন্ট করতে থাকে আর কি, একটু চ্যাপ্টা হয় আবার ইয়ে হয়, এইভাবে সে ঘুরতে থাকে আর কি। তো এই যে ফিল্ড দিয়ে প্রথমে কোনো ফিল্ড ছিল না, ফিল্ডে অ্যাপ্লাই করার পরে রোটেটিং ফিল্ড অ্যাপ্লাই করার পরে সে হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে এটা ফর্ম করেছে। এখন এই যে একটা স্ট্রাকচার স্টেবল কি না,
ফিল্ডটা সরিয়ে ফেলা হলো, তখন হচ্ছে কি দেখা যাচ্ছে সে ভ্যান ডার ওয়াল ফোর্সের কারণে সে এইভাবেই আছে আর কি। এই হচ্ছে গিয়ে তার থিওরি আর কি। এইটা যদি আমরা এখন একটু ডাইনামিক্যালি দেখি, হ্যাঁ এই পেপারটার ওয়েবসাইটে এখানে করসপন্ডিং ওখানে কিছু ভিডিও দেওয়া আছে আর কি। এইটা মলিকুলার ডাইনামিক্স এর সুবিধা হচ্ছে ডাইনামিক্স গুলা সবগুলা সফটওয়্যার এই যে টাইম স্ট্যাম্পের সাথে সাথে এগুলা দেখা যায় আর কি। তো এখন আমি একটু রেফারেন্স থেকেই দেখি এখানে এই প্রসেসটা, যে প্রসেসটা বললাম টাইম স্ট্যাম্পের, S2 তে হয়তো বা আছে। মনে হচ্ছে ভিএলসি দিয়ে খোলা লাগবে, একটু আমি চেক করে দেখি, দাঁড়াও। ওকে, পেয়েছি। তো এই ধরো এই পরে বলছি যে সেটআপটা আসলে কিভাবে করা হয়েছে। এই যে প্রসেসটা এক্সপ্লেন করলাম, ধরো এক সিম্পল বা এক কথায় বললে এতটুকুই ছিল হচ্ছে কি এটার কাজ আর কি। তো এটা কিন্তু দেখো টাইম স্ট্যাম্প গুলা কি দেওয়া, পিকো সেকেন্ডে দেওয়া আর কি, মানে সাম ন্যানো সেকেন্ডের মধ্যেই তুমি ফিল্ডটা অ্যাপ্লাই করলে জিনিসটা ফর্ম করে আর কি। আবার এখানে আসি, তার মানে এই যে হচ্ছে কি তোমার ইনিশিয়ালি দেওয়া হলো, এই যে কর্নারটা যদি খেয়াল করো যে এখানে আসলে একবার ঘুরেছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার একেবারে 0.00 সেকেন্ডের স্টেপ। এখন তুমি ভিএলএসআই তে স্পিড তো কমানো যাওয়ার কথা, কতটুকু কমানো যায়? 0.66। আর কমানো যায়? এটা তো অনেক দূরে চলতেছে। এই যে এখন মুভ করতেছে না, ওই যে কারণ ফিল্ডটা অলরেডি দেওয়া আছে, কিন্তু স্টিল আর 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 ফোল্ড আসলে হবে না আর কি। তো ফিল্ডটা যদি সরায় ফেলা হয় তখন হচ্ছে কি ওই অবস্থায় কনস্ট্যান্ট থাকে আর কি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে একটা আউটপুট দেখালাম। ওখানে কিন্তু ওয়েবসাইটে এরকম 8-10টা এখানে বিভিন্ন জায়গায় মুভি রেফার করা আছে বিভিন্ন সিচুয়েশনের, এগুলো আসলে ওইখানে পেপারের সাথে আপলোড করা আছে। তো এই তাহলে এখানে আসলে ধরো এখন আসলে তো কাজটা আসলে মলিকুলার ডিএনএ কোনো সিমুলেশন কাজ না, কিন্তু এই পেপারের যদি তুমি অ্যাবস্ট্রাক্টটা পড়ো এখানে দেখবা যে আসলে কোথাও কিন্তু সিমুলেশনকে কোনো ফোকাস করা হয় নাই। বলা হয়েছে যে মানে পুরোপুরি কাজটা হচ্ছে কি একটা এক্সপেরিমেন্টাল ওয়ে, এখানে বলা হয়েছে যে এইভাবে করলে একটা গ্রাফিনকে সাপোজ রোল করা যাবে। সেটা প্রুফ করতে গিয়ে সেই থিওরিটা প্রুফ করতে গিয়ে আমরা বলেছি যে আমরা মলিকুলার ডাইনামিক্স দিয়ে সেই জিনিসটাকে প্রুফ করেছি, এবং বাকিটা মলিকুলার ডাইনামিক্স কেন ইউজ করেছি জাস্টিফাইড কিনা সেটা তোমার ওই সেকশনে আছে। তার মানে কি, তার মানে হচ্ছে কি ক্লাসিক্যাল এই যে মলিকুলার ডাইনামিক্সও যদি তুমি যদি যেগুলাতে অ্যাপ্লিকেবল সেগুলাতে যদি অ্যাপ্লাই করে নরমাল এমনি সিমুলেশন করলে তো লাভ নেই, এটা সুইটেবল কিছু একটা বের করতে হবে যেটা আগে কেউ করে নাই। সো বেসিক্যালি এই পেপারের নতুনত্ব কিন্তু আসলে হচ্ছে গিয়ে
এই যে প্রসেসটাতেই, মানে এই প্রসেসটাই হচ্ছে কি আসলে পেপারে রিপোর্ট করার জিনিস। তো এটা চাইলে হয়তো বা অন্য কোনো মেথডেও করা যেত, বাট আমাদের এখানে টাইম, এটা অনেক টাইম লেগেছে, বাট স্টিল মোটামুটি আমাদের করার মধ্যে ছিল আর কি। সো সেটা দিয়ে আমরা, এবং এই সিমুলেশনগুলো করতে জিপিইউ অ্যাক্সিলারেশন ইউজ করেছি আমরা, কারণ জিপিইউ কিছু কিছু সিমুলেশন ধরো জিপিইউ সহ 3 দিন লেগেছে, জিপিইউ অ্যাক্সিলারেশন না করলে 10-12 দিন লাগতো আর কি। সেটা কিন্তু এই গ্রাফিন এত বড় হওয়ার কারণে। তো এটা বুঝতেই পারছো, এটা যদি কোয়ান্টাম কিউএমডি দিয়ে করি তাহলে এটা কি ধরনের সিচুয়েশন হবে আর কি। বাট চাইলে মানে ভালো কাজ যে করা যায় এটা একটা এক্সাম্পল আর কি, ঠিক আছে? এটা এসিএস এর একটা জার্নালে পাবলিশ, সো একেবারে খারাপ না আর কি। তো এখানকার স্টেপটা তাইলে কি, এবার আসি আমরা সিমুলেশনে। ধরো এই ধরনের, তার মানে আইডিয়াটা আসলে মেইন, এই সিমুলেশনের মেথডটা মেইন না কিন্তু। বাট এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে ক্লাসিক্যাল থিওরি দিয়েও একেবারে খারাপ কাজ চাইলে করা যায় না আর কি, করা যায়, ভালো ভালো কাজই হয় আর কি। তো এখন এইটাও আগের মতো, যদি আমি মলিকুলার ডাইনামিক্স এবং ডিএফটি কম্পেয়ার করি, ডিএফটি তে যেরকম আগে সিস্টেমটা ডিফাইন করা লাগে, এখানে হচ্ছে গিয়ে তোমাকে আগে সিস্টেমটা ডিফাইন করা লাগবে। আমি এই কাজটার জন্য আমি বর্ণনাটা করবো আর কি, সফটওয়্যার রেসপেক্টে না, যে সফটওয়্যার আসলে কি করেছে এটা তুমি, এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে ডিএফটি করার, মলিকুলার ডাইনামিক্স করার জন্য, মোরলেস সবগুলাইতেই একই মেথড করা যায় আর কি, ইভেন আমি বলেছি ম্যাটেরিয়ালস স্টুডিওতেও আছে। সো বেসিক্যালি যেটা করতে হয়, একই রকম ভাবে অ্যাটমিক কোঅর্ডিনেট ধরে ধরে তোমাকে আসলে এই সিস্টেমটাকে আগে ডিফাইন করে দিতে হবে। তার মানে এই পার্টিকুলার কেসে তোমাকে গ্রাফিন ন্যানো রিবনটাকে তোমার সিস্টেমের ডিফাইন করে দিতে হবে যে এই হচ্ছে গিয়ে আমার একটা গ্রাফিন ন্যানো রিবন। এরপরে এই সফটওয়্যার গুলাতে ক্যাপাবিলিটি থাকে, এই যে ধরো 1000টা অ্যাটম বা 100টা অ্যাটম, যতটা অ্যাটমই থাকুক, মলিকুলার ডিনামিক্স সে যখন ক্যালকুলেট করবে, সবগুলা অ্যাটমের জন্য করবে নাকি কোনো পার্টিকুলার অ্যাটমের জন্য করবে, এখানে চাইলে ডিফাইন করে দেওয়া যায়। সাপোজ 100টা অ্যাটম আছে, তুমি 2টা অ্যাটমকে বললা যে না এই 2টা অ্যাটমের জন্য, এই 2টা অ্যাটম ফিক্সড, মানে সোজা কথা অ্যাটমকে চাইলে ফিক্সড করে দেওয়া যায়। তাহলে সে যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করবে, তখন কিন্তু ওই 2টা অ্যাটমের কোনো মুভমেন্ট হবে না। এই যে তোমরা একটু আগে ভিডিওটাতে দেখলা যে কর্নারে অ্যাটমটা মুভ করছে না, সিমুলেশনে আসলে মানে প্র্যাকটিক্যালি সিমুলেশনের ভিতরে আমরা এখানে দুইটা জিনিস আছে, সিমুলেশনে কিভাবে করেছি আর প্র্যাকটিক্যালি কিভাবে হবে জিনিসটা। প্র্যাকটিক্যালি আমরা পেপারটাতে বলেছি যে এই দুইটা কর্নার যে মুভ করবে না, এটা প্র্যাকটিক্যালি করা যাবে হয়তো বা ওখানে ওই কর্নারটাতে যদি কোনো একটা সাবস্ট্রেটের মধ্যে থাকে, বাকিটা তো হ্যাঙ্গিং, সাবস্ট্রেটের মধ্যে থাকে এবং সাবস্ট্রেটের উপরে থাকার পরে তার উপরে যদি কোনো একটা লেয়ার দিয়ে ডিপোজিট করা, এখানে ওইভাবে বর্ণনা করা আছে আর কি। সোজা কথা একটা দুইটা লেয়ারের মধ্যে স্যান্ডউইচ আকারে থাকলো আর কি, তাহলে হচ্ছে ওই দুইটা কর্নার আর মুভ করবে না। তো এই দুইটা কর্নারের জন্য, এই ফিক্স করার জন্য তো মলিকুলার ডাইনামিক্স যদি আরো 3টা লেয়ার এখানে আমি ডিপোজিট করি ওই কর্নারে, তাহলে জিনিসটা আরো জটিল হয় আর কি। তো সেটা না করে আমরা যেটা করেছি, সিমুলেশনের ভিতরে যেটা করা হয়েছে, জাস্ট ওই কর্নারে যে 8-10টা অ্যাটম আছে দুই সাইডে, এই দুইটা অ্যাটম গুলাকে আসলে ফিক্স ধরে নেওয়া হয়েছে আর কি। ওই অ্যাটম গুলা, এই যে আমি যদি একটু জুম করে দেখি, এই পার্টিকুলার জায়গাটাকে ওই সিমুলেশনের ভিতরে বলা হয়েছে ধরো এর মধ্যে যতগুলো অ্যাটম পড়েছে ওই অ্যাটম গুলার ফিক্সড। সো যখন সে ক্যালকুলেট করেছে, ওই সফটওয়্যার আর এগুলার মুভমেন্ট ক্যালকুলেট করে নাই, মানে F=me দিয়ে যখন ক্যালকুলেট করেছে, এগুলা অলওয়েজ ফিক্সড ছিল। তো এগুলো যখন ফিক্স থাকে, ওই সিমুলেশনের মধ্যে এগুলোর মধ্যে তো আবার বন্ড আছে, যে নিজেদের মধ্যে বন্ড আছে, যে কর্নারের মধ্যে তো বন্ড আছে, তাই না? সে তখন যে করেছে কি, বাকি অ্যাটম গুলাকে সে ওই যে রোটেটিং ইলেকট্রিক ফিল্ডের কারণে বাকি অ্যাটম গুলো একটা পার্টিকুলার ডিরেকশনে ফোর্স পেয়ে তার কোঅর্ডিনেট চেঞ্জ করতেছিল, সেই কোঅর্ডিনেট গুলা প্রতি ফেমটো সেকেন্ডে, এখানে মনে হয় এই সফটওয়্যারটাতে আমরা মনে হয় 2 ফেমটো সেকেন্ড বা 1 ফেমটো সেকেন্ড সেট করা ছিল আর কি এই সিমুলেশন কাজটার জন্য। সো 1 ফেমটো সেকেন্ড পর পর টাইম স্ট্যাম্পে সে হচ্ছে এই ক্যালকুলেশন গুলা করতেছিল, যে 1 ফেমটো সেকেন্ড পরে এই ফুল সিস্টেম অফ অ্যাটম যেগুলো হচ্ছে ফ্রিলি মুভমেন্টের জন্য দেওয়া হয়েছে, এক্সটার্নাল ফোর্সের কারণে কোথায় যাবে, নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সেটা সে করতেছিল আর কি। সো ওই যেই দিকে রোটেটিং ফিল্ড দেওয়া ছিল সেই দিকে যাচ্ছিল আর কি। বাকি বাকি জিনিসগুলা যেহেতু ফিক্সড, এই যে কর্নারে, তখন অটোমেটিক্যালি এখানে আসলে বেন্ডিং তৈরি হচ্ছিল আর কি, ঠিক আছে? সো এটা করে করে ঘুরে ঘুরে সেই স্ক্রলটা তৈরি করেছিল। তাহলে এখানে হয়তো মনে হতে পারে যে জিনিসটা এত সহজ, আসলে এত সহজ না। এখানে যে বাইরে থেকে ফিল্ডটা দেওয়া ছিল, ফিল্ডটা কিন্তু এর সাথে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টে নাই, জাস্ট ওয়াটারের চারিদিকে, সাপোজ ধরো একটা বক্সের মধ্যে ওয়াটার আছে, ওয়াটারের চারিদিকে একটা রোটেটিং ফিল্ড আছে। তাহলে একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আসতে পারে যে রোটেটিং ফিল্ড আমরা কিভাবে দিব। তো এখানে আমরা যেটা প্রপোজ করা ছিল যে এক্সপেরিমেন্টাল সেটআপে রোটেটিং ফিল্ড দেওয়া খুবই ইজি, পার্টিকুলার পারপেন্ডিকুলার ডিরেকশনে, ধরো এক্স আর ওয়াই ডিরেকশনে তুমি যদি দুইটা সাইনোসয়েডাল দাও, ইফেক্টিভ তার ফিল্ড হবে হচ্ছে কি একটা রোটেটিং ফিল্ড, মানে ওই যে মোটরে আমাদের যে বাসার যে ফ্যান যেভাবে ঘুরে আর কি স্টার্টিং এর জন্য, মানে আমরা যদি দুইটা ডিরেকশনে দুইটা, মানে এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে, দুই ডিরেকশনে দুইটা সাইনোসয়েডাল ফিল্ড দিয়ে দেই, তাহলে কিন্তু ওয়াটারটা একটা রোটেটিং ফিল্ড পাবে।
তো মলিকুলার ডাইনামিক্স দিয়ে আগে আগে এই ধরনের পেপার ছিল যে এই ধরনের রোটেটিং ফিল্ড দিলে ওয়াটার মলিকুলগুলো যেটা করে, ওয়াটার মলিকুলগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হতে চায়। তার মানে ইলেকট্রিক ফিল্ডে যদি রোটেটিং থাকে, ওয়াটার মলিকুলের ডাইপোল মোমেন্টগুলো আসলে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের সাথে ঘুরতে থাকে। সো ইলেকট্রিক ফিল্ডের সাথে ওয়াটার মলিকুল কিন্তু ঘুরে না, মলিকুল ইটসেলফ ঘুরে না, জাস্ট তার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, ওয়াটারের জায়গায় থাকে মলিকুলগুলো। তাহলে আমাদের গ্রাফিন কেন ঘুরতেছে? গ্রাফিনের যেটা প্রপার্টি, গ্রাফিন হচ্ছে গিয়ে তার এনার্জি মিনিমাইজ করার জন্য ওয়াটার ডাইপোল মোমেন্টের সাথে অ্যালাইন হতে চায়। তো ওই যে ওয়াটার ডাইপোল মোমেন্টের, ডাইপোল তো চিনো, আমরা ওই যে ডাইইলেকট্রিক প্রপার্টিজ আমাদের কাসাপের বই পড়ানো হয়েছিল, এটা ভেক্টর। এই ভেক্টরটা যেহেতু 360 ডিগ্রি ঘুরে আসছে এক্সটার্নাল ফিল্ডের কারণে, তো আমাদের এই গ্রাফিনও তখন চাই হচ্ছে গিয়ে ওই ডাইপোল, যে টোটাল ডাইপোল নেট ডাইপোল মোমেন্টটা সেটার সাথে অ্যালাইন হতে। সেটা করে করে আসলে তখন যে ইফেক্টিভলি দেখা যাচ্ছে যে এটার মধ্যে আসলে একটা রোটেশন ক্রিয়েট হয়, মানে ফিজিক্যালি কেউ এসে আসলে এটাকে ধরে ধরে ঘুরায় না আর কি, পুরোপুরি একটা এক্সটার্নাল কি বলা যায় ইনডাইরেক্ট ইফেক্টের কারণে, এক্সটার্নাল ফিল্ডের কারণে ওয়াটারের ডাইপোলের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, এবং এনার্জি মিনিমাইজ করার জন্য এই গ্রাফিনটা চায় হচ্ছে গিয়ে সেই ডাইপোল মোমেন্টের সাথে অ্যালাইন হতে। তার ইফেক্টিভ আউটপুট হচ্ছে গিয়ে একটা রোটেশন। সেই রোটেশনটা করতে করতে যখন সে স্ক্রল ফর্ম করে, তখন হচ্ছে গিয়ে রোটেশন আর কোনো চেঞ্জ হয় না সিস্টেমে, এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যায় আর, ঠিক আছে। এই হচ্ছে কি এটার মানে ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল আর কি এই কাজটা। তো এই যে এই কাজটা একটা সিস্টেম কনস্ট্যান্ট হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? একই রকম আমাদের ডিএফটি তে যেভাবে বুঝে ওরা, মলিকুলার ডাইনামিক্সও তাই, জাস্ট ইন্টারনাল থিওরিটা আলাদা আর কি। এখানে আমরা নিউটনের মেকানিক্স ইউজ করছি। এই যে এখানে বিভিন্ন টাইম স্ট্যাম্প দেওয়া ছিল C1 থেকে C9, একটু আগে যেটা এক্সপ্লেন করলাম, যে বিভিন্ন টাইম স্ট্যাম্পে ঘুরে ঘুরে আমাদের এই যে এটা ফর্ম করছে। এটা যদি এনার্জি ডায়াগ্রাম দেখো, এনার্জি ডায়াগ্রাম দেখলে আসলে এরকম আর কি, তাদের ইন্টারেকশন এনার্জিটা প্রথমে অনেক বেশি, আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে লাস্টের দিকে যখন আমরা বলছি স্টেবল, এই যে এখানে গিয়ে আসলে হচ্ছে কি সিস্টেমটার এনার্জি আর চেঞ্জ হচ্ছে না আর কি। তো একই রকম ভাবে ওই ডিএফটি তে যেভাবে বুঝি আমরা যে একটা সিস্টেম স্টেবল কিনা, এখানেও আসলে হচ্ছে কি এনার্জি চাইলে ট্র্যাক করা যায়। তো সেইভাবে ধরে ধরে আসলে আমরা এই বুঝি আর কি যে সিস্টেমটা স্টেবল হয়েছে কিনা। দেখো আগের থেকে ফ্লাকচুয়েট ছিল, লাস্টে গিয়ে স্টেবল। এটা কিন্তু অনেক জটিল একটা ইউজ বললাম আর কি মলিকুলার ডাইনামিক্সের। এবার একটু আসি সিম্পল ইউজ। জটিল ইউজটা এই জন্য বললাম যে মলিকুলার ডাইনামিক্স তো একেবারে মোটামুটি একটা ওয়েল নোন এবং ওয়াইডলি ইউজ থিওরি আর কি। এখন সাপোজ আমি তোমাকে বললাম হাইড্রোজেনের বন্ড ডিসটেন্স বের করার ডিএফটি থিওরি বলেছি, তাই না? যে একটা পার্টিকুলার দুইটা হাইড্রোজেন অ্যাটম যদি তুমি কোন একটা সার্টেন ডিসটেন্সে রেখো, ডিএফটি সিমুলেশন করো, রিল্যাক্সেশন করলে তুমি বন্ড ডিসটেন্স বের করতে পারবা। এই পার্টিকুলার সিমুলেশন গুলো দিয়ে চাইলে যেটা করা যায়, তুমি দুইটা হাইড্রোজেন অ্যাটমকে, সাপোজ হাইড্রোজেনের বন্ড ডিসটেন্স খুব সম্ভবত 1.4 অ্যাংস্ট্রম এরকম কিছু, সাপোজ তুমি 1 অ্যাংস্ট্রম দূরে দুইটা হাইড্রোজেন অ্যাটম দিয়ে 1.4 না 1.1 অ্যাংস্ট্রমই ধরো। এখন যেহেতু 1 অ্যাংস্ট্রম দুইটা হাইড্রোজেন অ্যাটমের জন্য ইকুইলিব্রিয়াম ডিসটেন্স না, বন্ড ডিসটেন্স না, তুমি যদি এই দুইটা অ্যাটম দিয়ে একটা ডিএফটি সিমুলেশন না করে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন করো, তুমি দেখবা যে রিয়েল টাইম এই যে ফ্রেম টু সেকেন্ড পর পর যে সিস্টেমটা আপডেট হবে, তুমি দেখবা যে দুইটা অ্যাটম একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে গিয়ে যখন 1.41 অ্যাংস্ট্রম মানে অ্যাকচুয়াল বন্ড ডিসটেন্স যেটা, সেটাই গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ এরপরে আর যাবে না। মানে ভিজুয়ালি তুমি দেখতে পারবা যে একটা সিস্টেম কিভাবে বন্ড ফর্ম করছে, ঠিক আছে। একটু দেখি, আমার আরেকটা পেপার ছিল সেখানে মনে হয় এই ধরনের একটা সিমুলেশন আমি তোমাদেরকে চাইলে দেখাতে পারি। এই পেপারে দেখি আউটপুটটা করা আছে কিনা এই পেপারে। এটা একটু অন্য ধরনের, এটা ছিল হচ্ছে কার্বন ন্যানো টিউবের মধ্যে হাইড্রোজেনের স্টোরেজ নিয়ে। তোমরা হয়তো অনেকে জানতে পারো যে কার্বন ন্যানো টিউব এই ধরনের প্রপোজিশন আগে ছিল আর কি, যে কার্বন ন্যানো টিউবকে ফুয়েল সেল হিসেবে ইউজ করা যায়। তো হাইড্রোজেন একটা হাইড্রোজেন তো ফুয়েল হিসেবে কাজ করে। তো এই অ্যাবজর্পশনের প্রপার্টিগুলো আর কি, যে এটা ন্যানো টিউবের মধ্যে হাইড্রোজেন কিভাবে অ্যাবজর্ব হয় আর কি। এটা অনেক পুরনো কাজ, ওই পিএইচডির সময় আমরা ওই হাইড্রোজেন এই যে দিয়ে দিয়ে বন্ড কিভাবে ফর্ম করে এটা দেখেছিলাম আর কি।
মোস্ট প্রবাবলি ওয়েবসাইটে আছে সাপোর্টিং ডকুমেন্টটা আমি দেখে নিই, ওখানে ভিডিও থাকলে এটা তো করেছিলাম। এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তো দেখছি না, মানে আমরা মানে টাইম স্ট্যাম্প দিয়েছি আর কি। সাধারণত সাপোর্টিং যে ডকুমেন্টগুলো থাকে ওই সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের তোমার একটা ফ্রিলি অ্যাভেলেবল আর কি, এখানে নাই। আচ্ছা, তাহলে মেবি তখন আমরা ওই ভিডিও আপলোড করিনি আর কি, বা সাপোর্ট হয়তো এপিএল তখন সাপোর্ট করতো না আর কি। বেসিক্যালি যেটা করা হয়েছে, আমি যদি একটু এক্সপ্লেন করি, এই যে একটু আগে যে হাইড্রোজেনের কথাটা বললাম, যে এখানে যেটা করা হয়েছে, একটা ন্যানোটিউব আমরা নিয়েছি, তো ন্যানোটিউবটা একই রকম কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করে ন্যানোটিউবটা ছিল, তারপরে চারিদিকে এই ধরনের অনেকগুলো হাইড্রোজেন ছেড়ে দেওয়া হয়েছে অ্যাটম র্যান্ডম ভাবে, ঠিক আছে। র্যান্ডম ভাবে ছেড়ে দেওয়ার পরে যখন আমরা মলিকুলার ডিনামিক্সের সফটওয়্যারে তাদের যেই যেই যে থিওরি লাগে সেই হিসাবে ডিফাইন করে দিয়ে সিমুলেশনটা যখন করা হয়েছে, তখন দেখা যায় যে কিছু অ্যাটম হচ্ছে গিয়ে এটার সাথে বন্ড ফর্ম করে, কিছু যেগুলো হয়তো বা দূরে ছিল, ধরো ওই যে বললাম 1.4 অ্যাংস্ট্রম, তার মানে 1.4 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রম দূরে যে হাইড্রোজেন অ্যাটমটা থাকবে সেটা হয়তো বা কার্বনের সাথে বন্ড ফর্ম নাও করতে পারবে, কারণ কার্বন আর হাইড্রোজেনের একটা বন্ড ডিস্টেন্স আছে। তো এইভাবে বিভিন্ন ধরনের কাভারেজের জন্য, এই যে 20% হাইড্রোজেন কাভারেজ, 40% হাইড্রোজেন কাভারেজ, বিভিন্ন ধরনের হাইড্রোজেন কাভারেজ দিয়ে আসলে দেখেছিলাম যে হাইড্রোজেনটা যদি অ্যাবজর্ব হয় ন্যানোটিউবের মধ্যে, কিভাবে অ্যাবজর্ব হবে আর কি। এখানে তোমরা দেখতে পারতেছো কিনা, এই যে দেখো পারফেক্ট হেক্সাগন কিন্তু নাই আর কি, একটু শেপ টেপও চেঞ্জ হয়ে যায় আর কি। সো এই যে কাজটা, এটাও কিন্তু এই যে তার মানে কি কার্বনের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশনের একটা সিমুলেশন কিন্তু আমরা এখানে করেছিলাম আর। সো বেসিক্যালি এই ধরনের কাজ দিয়ে তাহলে কি করতে পারো, ওই যে তোমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ডোপিং এর যে ক্যালকুলেশনগুলো আমরা করি, যে সাপোজ অনেক টু ডি ম্যাটেরিয়াল এখন আছে, এখন এই টু ডি ম্যাটেরিয়ালের মধ্যে তুমি ডোপ করে তার প্রপার্টি চেঞ্জ হয় কিনা দেখতে চাও, তাহলে কিন্তু এখানে দুইটাই একসাথে চাইলে ইউজ করা যাবে, মলিকুলার ডাইনামিক্স এবং ডিএফটি দুইটাই করা যাবে। কেন? মলিকুলার ডাইনামিক্স দিয়ে কিন্তু ব্যান্ড স্ট্রাকচার বের করা যায় না, ঠিক আছে। মলিকুলার ডাইনামিক্স দিয়ে যে ধরনের ইউজ বললাম, আমার আরো কিছু পেপার আছে, আমি হয়তো আরো আইসোলেট কিছু এক্সাম্পল দিতে পারি, বাট মোটামুটি মনে হয় তোমরা ফ্লেভারটা পেয়েছো আর কি, যে কি ধরনের কাজ করা সম্ভব। সো এখন আমাকে যদি সাপোজ এগুলো করা হয়ে গেছে অলরেডি, বাট আমি যদি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বলি, গ্রাফিনের মধ্যে কিছু একটা ডোপ করে আমি দেখতে চাই যে তার ব্যান্ড স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসে কিনা। কেন দেখতে চাই? কারণ হয়তো বা গ্রাফিন তোমরা জানো যে জিরো ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, গ্রাফিনে কিন্তু কোনো ব্যান্ড গ্যাপ নাই। তারপরও কিভাবে মানুষজন তাহলে বিভিন্ন ডিভাইস বানাচ্ছে না, তখন কিন্তু গ্রাফিনের ব্যান্ড গ্যাপ ওপেন করে হচ্ছে গিয়ে ওই কাজটা করে। তার মানে গ্রাফিনের ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং বলে জিনিসটাকে, যেহেতু গ্রাফিনের এমনিতে কোনো ব্যান্ড গ্যাপ নাই, এটার ব্যান্ড গ্যাপ ওপেন করাই হচ্ছে রিসার্চের একটা কাজ ছিল একটা সময়। এখন কিন্তু মানুষজন অনেক ইয়ে জানে যে কিভাবে একটা সিস্টেমের যদি ব্যান্ড গ্যাপ না থাকে কি কি করলে ব্যান্ড গ্যাপ ওপেন হতে পারে। এর মধ্যে একটা ব্যান্ড গ্যাপ ওপেনিং এর কাজ হচ্ছে কি, যে কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ডোপ করা আর কি, কেমিক্যাল ওপেনিং বলে আর কি, কেমিক্যাল ইনডিউস ব্যান্ড গ্যাপ ওপেনিং। তো সেই ক্ষেত্রে ধরো একটা গ্রাফিনে তুমি কোন একটা ম্যাটেরিয়াল দিতে চাও, এটা আদৌ বন্ড ফর্ম করবে কি করবে না, মানে এই দুইটা জিনিসের মধ্যে রিঅ্যাকশন হয়ে সিস্টেমটা স্টেবল হবে কি হবে না তুমি জানবা কিভাবে? এটার ওয়ে হচ্ছে গিয়ে, সাপোজ তুমি একটা গ্রাফিন, আমি যদি আগের পেপারটা নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে গ্রাফিন শীটটা, এরকম একটা গ্রাফিন শীট নিতে হবে, এর মধ্যে তুমি যেই ম্যাটেরিয়ালটা দিয়ে তার রিঅ্যাকশন টেস্ট করতে চাও, সেই রিঅ্যাকশন সেই ম্যাটেরিয়ালগুলোকে এখানে ছড়ায় ছিটা তুমি দিবা। এরপরে এই মলিকুলার ডিনামিক্সের সফটওয়্যারে সেটিং থাকে, সেটিং মানে এই দুইটা অ্যাটম, দুইটা কিন্তু দুই ধরনের অ্যাটম, একটা হচ্ছে কার্বন অ্যাটম গ্রাফিন, আর একটা তুমি যেই ম্যাটেরিয়ালটা দিয়ে ডোপ করতে চাও সেই অ্যাটমটা, এটা যে কোনো কিছু হতে পারে তোমার ইচ্ছা দিয়ে, এদের মধ্যে কি কি ধরনের ইন্টারাকশন হয় সেই ইন্টারাকশন গুলা ডিফাইন করার, সেই যে রিপালশন হইতে পারে, অ্যাট্রাকশন হইতে পারে, এগুলো ডিফাইন করা বিভিন্ন ধরনের ফোর্স বলে আর কি, ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড গুলো ডিফাইন করে দিতে হয়। এই ফোর্স ফিল্ড গুলো ডিফাইন করে তারপরে তুমি সিমুলেশনটা রান করবা। সিমুলেশনটা রান করার পরে যদি তুমি দেখো যে এর সাথে এই যে ইকুইলিব্রিয়ামে যখন আসবে, ইকুইলিব্রিয়াম তুমি বুঝবা কিভাবে, সিস্টেমটার এনার্জি ফ্ল্যাট হয়ে যাবে। কোথায় গেল ডায়াগ্রামটা, যে আগে ছিল এই যে এরকম,
এটা যখন রান করার পরে এই যে এখানে এসে ফ্ল্যাট হয়েছে, তাই তার মানে হচ্ছে কি সিস্টেমটার এনার্জি আগে যা ছিল তুমি ইনিশিয়ালি জিরো টাইমে যেটা থেকে শুরু করেছো কিছু একটা চেঞ্জ হয়ে পরে গিয়ে ফ্ল্যাট হয়েছে। সুতরাং এই টাইমে 15-20 নিউনো সেকেন্ডে যেটা আসছে সেটা হচ্ছে সিস্টেমের একটা স্টেবল কনফিগারেশন আফটার অল দ্য ইন্টারাকশন। এখানে ডোপিং হোক আর না হোক যাই হোক, মানে এমনিতে গিয়ে এখানে গিয়ে এটা স্টেবল, এগুলো আনস্টেবল কন্ডিশন। বাট এমনও হতে পারতো যে জিরো টাইমে তুমি যে কনফিগারেশনটা ডিফাইন করেছো, সাপোজ এখানেই যদি জিনিসটা ফ্ল্যাট হয়ে যেত, তার মানে কি? তার মানে এটাই হচ্ছে স্টেবল কনফিগারেশন। সুতরাং এট এনি টাইম স্টেম তুমি যদি লম্বা টাইম ধরে সিমুলেশন চালাও, তোমার যদি সিস্টেমের এনার্জির কোনো চেঞ্জ না থাকে, আমরা বলি যে এটা হচ্ছে একটা স্টেবল টাইম কনফিগারেশনে আছে। ঠিক আছে? তো এখন এই যে ডোপিং করলাম, করার পরে তুমি যখন ইনিশিয়ালি দেখবে যে ডোপিং করেছো, করার পর হয়তো দেখা যাবে এরকম হাই এনার্জি আছে আর কি, এবং একটা নির্দিষ্ট টাইম পরে সাম ন্যানো সেকেন্ড পরে গিয়ে তুমি দেখবা যে সিস্টেমটা আর কোনো টাইমের রেসপেক্টেড কোনো চেঞ্জ নেই, তখন তুমি বলতে পারো সিস্টেমটা স্টেবল। সেই সময়ে যদি তোমার গ্রাফিনের উপরে তুমি যদি দেখো যে তুমি যে অ্যাটমগুলো দিয়েছো এগুলো এর মধ্যে আছে, কোথাও যাচ্ছে না, তার মানে গ্রাফিনের সাথে ওই ম্যাটেরিয়ালটার বন্ড ফর্ম করেছে, এটা প্রমাণ হয় আর কি। তাহলে তো এইটা হচ্ছে গিয়ে মলিকুলার ডাইনামিক্স দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন হবে কি হবে না এটা প্রমাণ করার ওয়ে। আচ্ছা, এখন তোমাকে বললো ঠিক আছে ভালো কথা, এই গ্রাফিনের সাথে ওই ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব, গ্রাফিন সেই ম্যাটেরিয়ালটাকে অ্যাবজর্ব করে আর কি, বা অ্যাডজর্পশন বলে। এখন আমি দেখতে চাই যে এই অবস্থায় গ্রাফিনের প্রপার্টির কোনো চেঞ্জ হয়েছে কিনা। গ্রাফিনের প্রপার্টি অনেক ধরনের প্রপার্টি আছে, ইলাস্টিক কনস্ট্যান্ট, যারা মেকানিক্যাল, তুমি দেখবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও, ইভেন বুয়েটও কিন্তু এই ধরনের কাজ হচ্ছে, মলিকুলার ডাইনামিক্স নিয়ে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু কাজ করছে। তারা তখন দেখে ইলাস্টিক কনস্ট্যান্ট মানে মেকানিক্যাল প্রপার্টি দেখে, তার বেন্ডিং এর কি অবস্থা এগুলা দেখে। এখন ইন্টারডিসিপ্লিনারি যেহেতু, এগুলো আমরাও দেখি মাঝে মধ্যে। বাট আমাদের একটা কমন জিনিস হচ্ছে গিয়ে কনসার্ন, যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস আমরা বানাতে চাই, এই ম্যাটেরিয়ালটার ইলেকট্রনিক প্রপার্টি কি হয়েছে। তো ইলেকট্রনিক প্রপার্টি দেখতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে ব্যান্ড স্ট্রাকচার দেখা, যে আগে ব্যান্ড গ্যাপ কত ছিল, এখন ব্যান্ড গ্যাপ কত, ব্যান্ড তারপরে তার ইফেক্টিভ মাসের কি অবস্থা হয়েছে। কারণ ধর গ্রাফিনের কথাই যদি বলি, যদি জিরো ব্যান্ড গ্যাপ, তার মানে এটা তো সেমিকন্ডাক্টর না, এটা দিয়ে আসলে কোনো সেমিকন্ডাক্টিং ডিভাইসই তৈরি করা যাবে না, বিজেটি বলি বা মসফেট বলি। বাট গ্রাফিন ট্রানজিস্টর তো আছে, ওগুলাকে চেঞ্জ করে ওরা করেছে, স্ট্রেন দিলে গ্রাফিনের ব্যান্ড গ্যাপ ওপেন হয়, এরকম আরো অনেক মেথড আছে। ঠিক আছে? সো তখন আমরা যেটা করি, এই ম্যাটেরিয়ালটাকে, এই যে মলিকুলার ডাইনামিক্সের যে আউটপুটটা আসলো, সে আউটপুটে কি আসবে আসলে, আউটপুটটা সে দিবে হচ্ছে কতগুলো কোঅর্ডিনেট, কার্বনের কতগুলো কোঅর্ডিনেট, তার উপরে যে ম্যাটেরিয়ালটা ডোপিং করেছি তার কতগুলো কোঅর্ডিনেট দিয়ে আমাকে এক্স ওয়াই জেড দিয়ে সে 3 ডাইমেনশনাল কতগুলো কোঅর্ডিনেট দিবে। এই কোঅর্ডিনেটগুলো নিয়ে আমি সাপোজ এখন ম্যাটেরিয়ালস স্টুডিওতে ইনপুট দিব, যেটা একটা ডিএফটি সিমুলেটর, সেটা দিয়ে সেখানে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে এইবার কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমি সেই সিস্টেমটাকে আগে রিল্যাক্স করে নিব। রিল্যাক্স করার পরে এরপরে সেখানে সিঙ্গেল পয়েন্ট এনার্জি ক্যালকুলেশন যেটাকে বলে, এনার্জি ক্যালকুলেট করব, এনার্জি ক্যালকুলেট করলে ওই সিস্টেমটার সে এনার্জি বের করে দিবে ওই পার্টিকুলার কনফিগারেশনে। ঠিক আছে? এরপরে যদি তুমি ওই স্টেবল কনফিগারেশন ইকে ডায়াগ্রাম বের করতে চাও, ওদের তো মডিউলই আছে, অনেক 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 সফটওয়্যার মডিউল নাই, পোস্ট প্রসেসিং হিসাবে তুমি তখন ই ভার্সেস কে, যে মোমেন্টাম চেঞ্জ হলে এনার্জির কি চেঞ্জ হবে সে সেটা বের করে দিবে। এই পুরো প্রসেসটা, এই যে একটা ফ্লো ডায়াগ্রাম বললাম, যে ফার্স্ট একটু মলিকুলার ডাইনামিক্স করলাম, তারপর হচ্ছে কি আমাদের একটু ডিএফটি করলাম, এবং ডিএফটি করে আমি ইকে ডায়াগ্রাম বের করলাম। তাহলে এটা রিসার্চ টপিক হিসেবে যদি বলি তাহলে কি হবে, সামথিং ডোপড, মানে ইলেকট্রনিক প্রপার্টিজ অফ সামথিং ডোপড গ্রাফিন, তাই না? যে একটা গ্রাফিনকে কিছু একটা দিয়ে ডোপিং করে আমি হচ্ছে গিয়ে তার ইলেকট্রনিক প্রপার্টিজ, তার ব্যান্ড গ্যাপ এবং তার ইফেক্টিভ মাস এগুলো বের করলাম। এই কাজটা করতে গিয়ে কেউ কিন্তু কোথাও, বা আমরা যখন করি অ্যাটলিস্ট কোথাও কিন্তু এইটা হাইলাইট করি না যে কোন সফটওয়্যারটা দিয়ে করেছি। মানে সফটওয়্যার এখানে ইমম্যাটেরিয়াল, মানে ইট শুড বি অল দ্য সেম, সব সফটওয়্যার একই আউটপুট দেওয়ার কথা। যদি তোমার এই যে তুমি ডিফাইন করবা যে ফোর্স ফিল্ডগুলো কি, ডিএফটির মেথডটা কি, এগুলো যদি তুমি যেটা ডিফাইন করো সেটা যদি ঠিক থাকে, ওয়েল নোন সফটওয়্যার হলে সবগুলো সফটওয়্যার একই আউটপুট দিবে। ঠিক আছে? কিন্তু অনেক সময় আমরা পেপার রিভিউ করতে গিয়ে দেখি, ধরো সিলভাকো দিয়ে করেছে, একবারে অ্যাবস্ট্রাক্টের মধ্যেই লেখা, আমরা এরকম একটা সিলভাকো সিমুলেশন করেছি, মানে কারণ সিলভাকো আমরা একটা বড়সড় কিছু একটা মনে করতেছি যে সিলভাকো দিয়ে করেছি। সিলভাকো দিয়ে করা নতুন কিছু না, সিলভাকো দিয়ে যেটা করা যায় এরকম আরো অনেক সফটওয়্যার আছে একই জিনিস করা যায়। সো সবসময় আমাদেরকে এই ধরনের কাজে হাইলাইট করতে হয় যে ফিজিক্যালি নতুন কি জিনিসটা। সো এইখানে যে ডোপিং এর কথাটা বললাম, তার মানে নতুন কিছু করতে গেলে তোমাকে গ্রাফিনের এমন কিছু একটা দিয়ে ডোপিং করতে হবে যেটা আগে কেউ করে নাই, ডোপিং ম্যাটেরিয়ালটা হয়তো বা নতুন হতে পারে। ঠিক আছে? ডোপিং ম্যাটেরিয়ালটা যদি নতুন না হয়, সাপোজ অন্য কেউ করেছে সেটাই তুমি ইউজ করো, তাহলে এমন কিছু প্রপার্টি ক্যালকুলেট করতে হবে যেটা আগে কেউ করে নাই, সেখানে নতুনত্ব। নতুনত্ব এইখানে না যে আমি মলিকুলার ডাইনামিক্স সিমুলেশনের জন্য কোন সফটওয়্যারটা ইউজ করেছি,
আর ওই ডিএফটি বের করার জন্য কোনটা ইউজ করে, সেখানে কোনো নতুনত্ব নাই। কারণ এই ধরনের মানে এখন আসলে ওপেন সোর্স এবং ইয়ে যদি বলো প্রতিটার জন্য, কিছুর জন্য তো মলিকুলার মিনিমাম 100 সফটওয়্যার আছে মলিকুলার জিনোমিক্স এর, ডিএফটির জন্য একেবারে কম নাই, 50-60টা তো হবে, একেবারে ওয়েল নোন সফটওয়্যার। ঠিক আছে, সো এই জন্য কিন্তু মলিকুলার ডাইনামিক্স লাগে অনেক সময় তোমার ডিএফটি করতে গেলে। এখানে আমি একটা পেপার মনে এখন তোমাদেরকে দেখাইতে পারি, যেহেতু ফুল প্রসেসটা বললাম, মেবি প্রথম দিন দেখিয়েছিলাম, তারপরে দেখি এটা কোনটা পেপার, দুইটাই একসাথে ইউজ করা হয়েছে, এরকম একটা পেপার দেখাই, এই যে এই পেপারটাতে। এটা যদিও গ্রাফিন না, পেপারটার টাইটেল দেখো, লার্জ ব্যান্ড গ্যাপ কোয়ান্টাম স্পিন হল ইনসুলেটর ইন মিথাইল ডেকোরেটেড, মানে মিথাইল ডেকোরেটেড মানে মিথাইল ডোপড আর কি, এগুলা ওই ওদের পেপারের ভাষা যেরকম ভাবে লিখতে হয়। প্লাম্বিন মনোলেয়ার মানে গ্রাফিন না, লেডের মনোলেয়ার, একই কথা। যদি কার্বনের মনোলেয়ার হতো তাহলে গ্রাফিন হতো আর কি, এখানে লেডের মনোলেয়ার, এখানে মিথাইল দিয়ে, মিথাইল মিথাইল আমরা জানি CH3 তাই না, তো CH3 দিয়ে এটাকে কোটিং করা হয়েছে, সাপোজ যদি বলি ওইভাবে। তো CH3 তো আর স্টেবল কিছু না, তার মানে এটাকে আইডিয়ালি প্র্যাকটিক্যালি করতে গেলে কি করতে হবে, কোনো একটা গ্যাস দিয়েই করতে হবে, মিথেন বা কোনো একটা কিছু দিয়েই তখন হচ্ছে কি বন্ডটা ফর্ম করাইতে হবে আর কি। এনিওয়ে, এটা যেটা আমি দেখানোর জন্য বের করেছি, লেডের প্লাম্বিং লেয়ার আর কি, এরকম দেখতে একটা লেয়ার, তো সেই লেয়ারের মধ্যে তুমি যদি এইভাবে ডোপিং করো তাহলে মাঝখানে কোনো এক জায়গায় ডোপ হবে, তাই তো। সেই ডোপিং এর মধ্যে পরে আমরা ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেট করেছি, এগুলো হচ্ছে ফোনন ক্যালকুলেশন, স্টেবিলিটি ক্যালকুলেশন অন্য জিনিস, যেটা আমরা করি নাই। বাট ম্যাটেরিয়ালের স্টেবিলিটি ক্যালকুলেশন করার জন্য তোমরা ফোননের নাম শুনেছো কিনা আমি জানি না, একটা মেথড হচ্ছে গিয়ে ফোনন ক্যালকুলেট করা। ফোনন ক্যালকুলেট করলে যদি নেগেটিভ ফ্রিকোয়েন্সি না থাকে, এটা একটা প্রুফ যে ম্যাটেরিয়ালটা স্টেবল আর কি। ঠিক আছে, তো এগুলো আমরা করি মাঝে মধ্যে। বাট এখানে আমি যেটা দেখানোর জন্য বের করেছি, এই কাজটা করতে গিয়ে আমরা মলিকুলার ডাইনামিক্স দিয়েও তাদের স্টেবিলিটি চেক করেছি, যে ডোপিং যে করেছি বললাম একটু আগে, যে এক্সপ্লেনেশনটা বললাম, যে আসলে ডোপিং হবে কিনা। তো এই ছিল হচ্ছে লেডের মনোলেয়ার, যে মাঝখানে লেয়ারটা দেখো। তো ইনিশিয়ালি 0 সেকেন্ডে দেখো, 0 পিকো সেকেন্ডে কতগুলো দূরে দূরে কতগুলো CH3 মলিকুলকে এখানে আইসোলেটেড অবস্থায় ডিফাইন করে দেওয়া হয়েছে। এরপরে সিস্টেমটাকে মলিকুলার ডাইনামিক্সের ঢুকাই দেওয়া হলো। সে যখন সিমুলেট করা শুরু করলো, দেখা যাচ্ছে যে কিছুক্ষণ টাইম পরে, ধরো কিছুক্ষণ টাইম পরে এখানে দেওয়া হয়েছে, কিছুক্ষণ টাইম পরে এখানে কিছু কিছু বন্ড ফর্ম করেছে, কিছু কিছু ফর্ম করেনি দেখা যাচ্ছে, বাট বন্ড ফর্ম করেছে আছে। এবং এই যে 0.45 সামথিং ন্যানো সেকেন্ড পরে দেখা যাচ্ছে মোটামুটি সবগুলাই বন্ড ফর্ম করে গেছে। আচ্ছা, এই কাজটাতে আমরা আবার পুরাটাই, এটা আবার ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স ছিল না, কোয়ান্টাম পুরাটাই কোয়ান্টাম মলিকুলার মানে QMD বলে আর কি সংক্ষেপে, কোয়ান্টাম মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন দিয়ে করেছি। একই কাজ করা হয়েছে, দেখো এখানে এনার্জি ভার্সেস টাইম দেখানো হয়েছে, এবং সিস্টেমটা যে এই অবস্থায় স্টেবল সেটা দেখার জন্য আমরা এই যে তাদের এনার্জি দেখেছি, প্রথমে ইনিশিয়ালি কম ছিল, দেখো মাঝখানে এসে আবার বাড়ছে। তার মানে মলিকুলার ডাইনামিক্স করার সময় যে তাদের মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে টোটাল সিস্টেম এনার্জি মাঝখানে আবার বাড়ার পরে শেষের দিকে গিয়ে কিন্তু আবার অ্যাটলিস্ট সবকিছু ফ্ল্যাট হয়ে গেছে। এই ফ্ল্যাট দেখে আমরা বলেছি যে ওকে, এখন হচ্ছে কি সিস্টেমটা স্টেবল, এবং আমরা যেই ডিনামিক্স যেই মলিকুলটা দিয়ে তাকে ডোপিং করতে চাচ্ছি, সেটা এখানে এই মলিকুলটা লেডের যে মনোলেয়ার, প্লাম্বিন আর কি বলে এটাকে, প্লাম্বিন মনোলেয়ারের সাথে এটা ডোপিং এর ইন্টারঅ্যাকশন আছে এবং ডোপ করা যাবে। এই হচ্ছে কি সিস্টেমের স্ট্রাকচারাল স্টেবিলিটি ক্যালকুলেশন করা হয়েছে আর কি। এটা হচ্ছে কি বলা যায়, কি বলা হয়, এক্সপেরিমেন্টাল, মানে এই সিস্টেমটা, এই ম্যাটেরিয়ালটা এক্সিস্ট করে এটা প্রমাণ করা আর কি, টু ফাইন্ড এ স্টেবল স্ট্রাকচার। এরপরে ওই স্ট্রাকচারটা নিয়ে, এই যে স্ট্রাকচারটা যেটা আউটপুট ফাইনালি আসলো, এইটা নিয়ে তারপরে ডিএফটি ক্যালকুলেশন করে বাকি যত হাবিজাবি অনেক কিছু আমরা ক্যালকুলেট করেছি। এর মধ্যে একটা ক্যালকুলেশন ছিল কি, দেখো ওই যে গ্রাফিনের এক্সাম্পল দিলাম, এটার সাথে অনেক মিল আছে। প্লাম্বিনেরও ইনিশিয়ালি কোনো ব্যান্ড গ্যাপ থাকে না, জিরো ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, এই যে দেখো বাম পাশে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের গামাতে ওদের ম্যাক্সিমাম মিনিমাম থাকে গামা পয়েন্ট, কোনো জিরো ব্যান্ড গ্যাপ, কোনো ব্যান্ড গ্যাপ নাই। যখন আমরা ডোপিং করেছি এখানে দেখো 0.9818 টাইপের ব্যান্ড গ্যাপ চলে আসছে। ওই জন্যই টাইটেলে বলা আছে লার্জ ব্যান্ড গ্যাপ, মানে এটা আসলে জিরো থেকে এত বড় ওপেনিং হওয়া, এটা মোটামুটি একটা ভালো ইফেক্ট আর কি। ঠিক আছে, এগুলোর কারণ কি, এটা অনেক কিছু এখানে বলা হয়েছে, বাট আলটিমেটলি সামারাইজ ভাবে যদি বলি, খুবই সিম্পল জিনিস আর কি, তাই না। তার মানে কি করেছি, ডোপ করেছি, ডোপ করে হচ্ছে গিয়ে ব্যান্ড স্ট্রাকচার বের করেছি, ডোপ ছাড়া ব্যান্ড স্ট্রাকচার বের করেছি। কিন্তু ডোপিং করার সময় ডোপিং জিনিসটা দিয়ে আসলে ডোপিং হবে কিনা প্র্যাকটিক্যাল, সেটা চেক করার জন্য আমরা ওখানে মলিকুলার ডাইনামিক্স বের করেছি, তার এনার্জি ট্র্যাক করেছি, অনেক কিছুই করেছি। সো বেসিক্যালি এই যে কাজগুলো ম্যাটেরিয়াল সায়েন্সের, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কাজই এক্সপেরিমেন্টাল দিয়ে করা লাগতো আর কি, যেহেতু এক্সপেরিমেন্টাল ফ্যাসিলিটি নাই,
তার একটা ওয়ে আউট আমরা মোটামুটি অ্যাডভান্স থিওরি দিয়ে করি আর কি। সো কোথাওই কিন্তু আমরা সিমুলেশন মেথডটাকে সবগুলো পেপার দেখো এই আধা পেজ বা 1 পেজের মতো সিমুলেশন মেথডটা বর্ণনা করা আছে। এখানে আমরা এই মেথডটার উপরে কোনো ফোকাসই করি না আর কি। জাস্ট মেথডটা বর্ণনা এই জন্য করা যে মেথডটা ইউজ করেছি আমরা বলি যে এটা খুবই ওয়েল নোন মেথড এবং এই সিস্টেমটার জন্য এই মেথডটা অ্যাপ্লিকেবল, এটাই শুধু জাস্ট জাস্টিফাই করি। আদারওয়াইজ কিন্তু অন্য কিছু এই মেথডটা দিয়ে করি না। পুরোপুরি ডিসকাশনটা থাকেই হচ্ছে কি আমরা যে এই সিস্টেমটা দিয়ে এই যে জিনিসটা করব, করে যে আউটপুটটা হবে, এই যে ব্যান্ডগ্যাপ ওপেনটা হলো, এটা আসলে কোনো কাজে লাগবে, এটা কি কি কাজে লাগবে, এগুলো আসলে হচ্ছে কি ডিসকাশনে থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেটেড অবস্থায় লাস্ট যে পেপারটা দেখালাম মলিকুলার ডাইনামিক্স এবং ডিএফটি দুইটাই একসাথে ইউজ করা হয়েছে। এর আগে যেটা দেখেছি একটা পেপার দেখেছি হচ্ছে কি শুধু ডিএফটি আর একটা ছিল হচ্ছে কি শুধু মলিকুলার ডাইনামিক্স, বাট এই ধরনের কাজও আছে আর কি, যে মিক্স আপ কাজ হতে পারে। তো এই জন্য আমি যে নেক্সট যে ক্লাসটা সেখানে আমি নেক্সট দিন আমি যেটা দেখাবো যে এই যে মলিকুলার ডাইনামিক্সে বললাম যে ইনপুট দিয়ে দিলাম, ভিতরে ইন্টারনাল ভাবে সে অনেক কিছু ক্যালকুলেট করে নিয়ে আসবে, ইন্টারনাল ভাবে সে আসলে কিভাবে ক্যালকুলেট করে, যদিও তোমাদের ক্যালকুলেট করা লাগবে না, বাট কি কি ধরনের ফোর্স তার আসলে ইনকর্পোরেট করে সেটা নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি তোমাদেরকে। নেক্সট যেই ক্লাসটা বললাম বুধবার 11টায় আর কি, সেদিন আমরা মলিকুলার ডাইনামিক্স নিয়ে আলাপ করবো। আর তো আমি দেখি টাইম যদি থাকে একটু একটা অ্যাসাইনমেন্ট দিতে পারলে ভালোই হবে, খারাপ হবে না। তাহলে তবে একবার লাস্ট উইকে জমা দিতে হবে, এরকম একটা ডেডলাইন দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি। নতুন কোনো সফটওয়্যার তোমাদের শেখা লাগবে না, এই যে ম্যাটেরিয়ালস স্টুডিও দিয়ে তোমরা করতে পারবে আর খুব ছোটখাটো একটা সিমুলেশন করলেও খুব বেশি লাগবে না। এবং সুবিধা হচ্ছে মলিকুলার ডাইনামিক্সে তোমাদেরকে যে সিস্টেমটা দিব এটা 5-10 মিনিটও লাগবে না আর কি, খুবই অল্প টাইমে হয়ে যাবে আর কি, যেহেতু খুবই ছোট সিস্টেম দিব আর ইভেন যদি একটা হাইড্রোজেনের যে ইন্টারঅ্যাকশনের কথাটা বললাম, দুইটা হাইড্রোজেন অ্যাটম তুমি 1 অ্যাংস্ট্রমে দিলা, দেখলা যে এটা চেঞ্জ হয়ে সরে যায় কিনা। ঠিক আছে, এটাও একেবারে খারাপ না আর কি, অ্যাটলিস্ট তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেল আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আর কি, নাহলে আজকে আর আলাপ বাড়াবো না।